আমাদের ফ্রিজে ডিপ ফ্রিজে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, বরফ জমে যাচ্ছে। ডিপ ফ্রিজের মধ্যে একটুখানি লবণ ছড়িয়ে দাও আর দেখো সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো এরকমই কিছু টিপস নিয়ে আজকে এসেছি। হ্যাঁ, আমার এটা রক সল্ট, তাই তোমরা হয়তো একটু লালচে দেখছো। তো এরকমই কিছু টিপস নিয়ে আজকের ভিডিও, ভীষণ উপকারী একটা ভিডিও, তাহলে দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা যখন তৈলাক্ত কিছু জিনিস রান্না করি, যেমন মাছ, মাংস বা পাঙাশ মাছ টাছ রান্না করলে পরে প্রচণ্ড পরিমাণে তেল হয়ে যায় আমাদের বাসনগুলোতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তেল তুলতে খুব কষ্ট হয়। তো হাত দেওয়া ছাড়া একদম মানে সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দেবো একটা টিপস। তার জন্য একটু জল গরম বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লিকুইড, মানে ডিশওয়াশার। ডিশওয়াশ তোমরা চাইলে যে কোনো লিকুইড এখানে নিতে পারো। লিকুইড নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেবো একটুখানি খাবার সোডা। আর আমাদের ঘরে এই খাবার সোডা, লিকুইড এগুলো সবই থাকে। তার সঙ্গে নিয়ে নেবো একটুখানি ভিনিগার। তো এখানে এর মধ্যে 2 চামচ ভিনিগারও দিয়ে দেবো। দিলে আমরা সবই জানি এগুলো সবই কিন্তু ক্লিনিংয়ের কাজ করে, কিন্তু এটা যদি একটুখানি গরম জলে করে নাও তোমরা, একটু জলটা একটু বেশ গরম করে নাও, তাহলে তোমরা দেখবে তোমাদের হাত দিয়ে ডলতে হবে না, কোনো কষ্ট করতে হবে না, তেল চিটচিটে ভাব থাকবে না বাসনে। অনায়াসে এই জলটা দিলেই কিন্তু আমাদের বাসন থেকে তোমাদের একদম লাইভ দেখিয়ে দেবো, একদম অনায়াসেই উঠে যাবে। তো দেখো এই জলটা আমি সমস্ত বাসনের মধ্যে দিয়ে দিলাম আর তোমরা দেখতে পাবে যে কিভাবে আমার একটা স্ক্রিপ্ট এখান থেকে ডিলিট হয়ে গেছে। প্রথম যেটা দিয়েছিলাম একদম কিন্তু রিমুভ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে দেওয়ার সাথে সাথে যে তেলটা ছিল, আলগা তেলটা, সেটা কিন্তু উঠে গেছে। এটা আমি দ্বিতীয়বার দিয়েছি, কিন্তু প্রথমবারেই কিন্তু সবটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে কিন্তু তোমরা নর্মাল একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ডলে মেজে ধুয়ে নিয়ে তুলতে পারো। তো ছোট্ট একটা টিপস, কিন্তু ভীষণ উপকারী টিপস। অনেক সময় এরকম সমস্যায় আমাদের কিন্তু পড়তে হয়। আমাদের তেল দিয়ে তেল মশলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বাসন এরকম তেল চিটচিটে হয়ে যায়, বাসনের গা থেকে তেল উঠতে চায় না। ছোট্ট একটা টিপস, এইভাবে যদি তোমরা সব বাসন একবার এরকম গরম জল বুলিয়ে নাও, তারপরে তোমরা ইজি মাজলে পরেই কিন্তু সমস্ত বাসন পরিষ্কার হয়ে যাবে আর তেল কিন্তু একটুও তেল চিটচিটে থাকবে না। তো দেখো আমি সব বাসনে তেল দিয়ে এটা দিয়ে নিয়েছি, এবার মেজে নেবো। কেমন লাগলো ছোট্ট একটা টিপস? ভালো লাগলে একটা লাইক করে চলে যাবো তারপরের টিপসে। ফ্রিজটা আজকে আমি পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করার একটা পার্ট তোমাদের দেখাবো। আমাদের এই যে ফ্রিজটা পরিষ্কার করার সময় কিন্তু এই যে গার্ডারটা, এটা যদি নোংরা থাকে তাহলে কিন্তু আমাদের কারেন্টের বিল অনেকটা বেশি ওঠে, কারণ এখানে কিন্তু ফাঁক হয়ে যায়। আর এই ফাঁক পরিষ্কার করতে, এই নোংরা পরিষ্কার করতে কিন্তু আমরা হাত দিয়ে বা আঙুলের ফাঁকা দিয়ে এটা কিন্তু পরিষ্কার হয় না। তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রিজের কয়েকটা পার্ট তোমাদের আজকে শেয়ার করব। ফুল ফ্রিজ পরিষ্কার করার ভিডিও পরে দেবো। তো তার জন্য একটা চিরুনি নিয়ে নিয়েছি আর চিরুনির মধ্যে একটা মোজা পরিয়ে নেবো, যে কোনো বাতিল মোজা পরিয়ে নেবো, কারণ এই মোজাটা দিয়ে আমি অনেক কাজ করি। তো দেখো পরিয়ে নেবো, আর এই চিরুনিটা কিন্তু অনায়াসে এর মধ্যে ঢুকে যাবে। তোমরা এটা ভিজিয়েও নিতে পারো, একটু লিকুইডও লাগিয়ে নিতে পারো। তো আমি একটুখানি ভিজিয়ে নিয়েছি, তো ডললে পরেই তোমরা দেখবে যে এই গার্ডারের সমস্ত নোংরা কিন্তু আমরা এই চিরুনির মধ্যে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তো আমি ফ্রিজটা ডিপ ক্লিনিং করব। তাই প্রথম স্টেজটা তোমাদের একটা টিপসের সাহায্যে দেখিয়ে দিলাম যে এই গার্ডারগুলোতে প্রচণ্ড নোংরা হয়, আর এই নোংরা কী করে পরিষ্কার করব। শুধু এই গার্ডার না, এই ফ্রিজের পাশের যে গার্ডারটা আছে দরজার পাশে, সেই গার্ডারটাও কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে নেবো। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। চলে যাব পরের টিপসে। আমরা অনেকেই কিন্তু মানি প্ল্যান্ট ব্যবহার করি। আমার তো বাড়িতে মানি প্ল্যান্ট আছে, আর মানি প্ল্যান্টের ট্রিটমেন্ট কী করে করি অনেকেই জানে না। তাই জন্য এই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মরে যায় বা এই গাছগুলোর কিন্তু গ্রোথ হয় না। তো দেখো আমি যে বাসনটায় রাখি, মানে পাত্রটায় রাখি, অবশ্যই সেটা কাচের পাত্র হতে হবে। আর এটাকে আমি এই পাথরগুলো দিয়ে ডেকোরেশন করে রেখেছি, তাই 15 দিন বা 7 দিনে একবার করলে ভালো হয়। এই পাথরগুলো একটুখানি আমি এখানে ডেটল, যেহেতু ডেটল হ্যান্ড ওয়াশ, সেটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো, মাখিয়ে নেবো। তোমরা এখানে সার্ফ দিয়েও পরিষ্কার করে নিতে পারো, কারণ এই পাথরগুলোর মধ্যে কিন্তু অনেক সময় অনেক জীবাণু থাকে, যেটা গাছের শিকড়কে বাড়তে দেয় না বা শিকড়ের ক্ষতি করে। সেগুলোকে এইভাবে প্রথমে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে পাত্রটা আছে সেই পাত্রটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন। তাহলে কিন্তু তোমরা দেখবে মানি প্ল্যান্টের মানে গাছগুলো সুন্দরও থাকবে, গ্রোথও হবে, এবং গাছগুলো কিন্তু মানে ক্ষতি হবে না, কোনো শুকিয়ে যাবে না।
আর এইভাবে ট্রিটমেন্ট করলে মানি প্ল্যান্টগুলো খুব সুন্দর থাকে। তো দেখো পাথরগুলো সব ধুয়ে নিয়েছি, কারণ যেহেতু পাথরগুলো দিই, পাথরগুলোকে ডেকোরেশন করি, তাই পাথরগুলোকে পরিষ্কার করতে হয়। আর এই পাথর যে কোনো দোকানে মানে এই গাছ বিক্রি হয় সেসব দোকানেই পাওয়া যায়। তো দেখো একটা ঝুড়িতে নিয়ে নেবো। আর মনে রাখতে হবে মানি প্ল্যান্ট যখনই আমরা ব্যবহার করব তখন মানি প্ল্যান্টে কিন্তু আমাদের সাধারণ যে জল, সেই জল কিন্তু দেওয়া যায় না, এটাই কিন্তু অবশ্যই আয়রন মুক্ত জল দিতে হয়। তো আমি দেখো গুঁড়ো ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে এটাকে রোদ্দুরে আমি শুকিয়ে নেব পাথরগুলোকে। এগুলো আমি সপ্তাহে একদিন করি জন্য তোমাদের আজকে করছি জন্য শেয়ার করে দিচ্ছি। এইবার পাত্রটাকেও দেখো শুকিয়ে নিয়ে এসেছি, শুকিয়ে নিয়ে এসে ওদিকে আমার পাথরগুলোও কিন্তু অলরেডি জল ঝরে গেছে, শুকিয়ে আছে। এইবার এটাকে ডেকোরেশন কি করে করব। প্রথমে আমি পাথরগুলো দেব। এইভাবে যদি তোমরা মানি প্ল্যান্ট ঘরে রাখো, মানি প্ল্যান্ট বহু দিন থাকবে এবং মানি প্ল্যান্ট সবুজ থাকবে এবং ভীষণ গ্রোথ হবে। আমার এই মানি প্ল্যান্টটা দেখো একটাও পাতা ছিল না, শুধু ছোট্ট ছোট্ট ডাঁটি নিয়ে এসেছিলাম। আর সেই গাছটা দেখো আমার যত্নে আজকে কত সুন্দর হয়েছে। আর এই মানি প্ল্যান্ট ঘরে থাকা কিন্তু ভীষণ শুভ। আর সবসময় বলে রাখি, মানি প্ল্যান্ট বাড়ির পূর্ব দিকে রাখা কিন্তু ভীষণ উপকার, এটা একটা বাস্তুতত্ত্ব অনুযায়ী বলছি। আর আমার মানি প্ল্যান্ট, আমার 2-3টে মানি প্ল্যান্ট বাড়িতে আছে। তো যাই হোক, দেখো সুন্দর করে পাথরগুলোকে সাজিয়ে নিলাম, ভালো করে সাজিয়ে নিলাম। এইবার মনে রাখতে হবে এখানে কিন্তু মানে ওই যে ওয়াটার মানে মিনারেল ওয়াটার এখানে কিন্তু দিতে হবে। এটা আমার অ্যাকোয়াগার্ডের জল, এখানে কিন্তু মিনারেল ওয়াটার বা অ্যাকোয়াগার্ডের জল কিন্তু ইউজ করতে হবে। আর আমি এখানে মানি প্ল্যান্টের জন্য অনলাইনে অর্ডার করেছিলাম এই ওষুধটা, এই 1 ফোঁটা কি 2 ফোঁটা করে এই জলের মধ্যে আমি প্রত্যেক সপ্তাহে দিয়ে দিই। এটা হচ্ছে গাছের খাবার, এটার দেওয়াতেও কিন্তু গাছ প্রচুর গ্রোথ হয়। আর এটা তোমরা স্ক্রিনশট নিয়ে অর্ডার দিতেই পারো। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো দেখো মানি প্ল্যান্টটা আমি কিন্তু পূর্ব দিকেই রেখেছি। এবার কাজ করতে করতে হঠাৎ করে দেখছি এইটা ঝুলছে, এই চার্জারটা, ফোনটা চার্জ দিয়েছি, চার্জারটা ঝুলছে। বাচ্চা কাচ্চা টান দিতে পারে বা চার্জারটা নষ্ট হয়ে যেতে পারে, এই দড়িটা মানে এইটা মানে এই চার্জারের এই তারটা। তো ছোট্ট একটা টিপসের সঙ্গে তোমাদের দেখিয়ে দিলাম। এটাকে গুটিয়ে এখানে গুজে দাও, তাতে এরকম ঝুলবেও না, দেখতেও বাজে লাগবে না, বাচ্চা কাচ্চা এসে টানও দেবে না বা নিজেদেরও কোনো বিপদ হবে না। ছোট ছোট টিপসগুলো, এগুলো ঘরের আমরা টিপসগুলো মেনে চললে আমাদের ঘরের অনেকটা সুরাহা হয়। চলে যাব পরের টিপসে। আমরা ডিপ ফ্রিজে যখন জিনিস রাখি, সেই জিনিসগুলো আমাদের কিন্তু অনেক সময় দেখতে পাচ্ছ এভাবে বরফ হয়ে যায় এবং সেই বরফ ছাড়িয়ে রান্না করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। কি করলে এই ডিপ ফ্রিজের এই নিচে যে এই বরফটা হবে না, সেটার টিপস নিয়ে আজকে এসেছি। ফ্রিজটা আমি অনেকক্ষণ আগে অফ করে দিয়েছিলাম। তো দেখো প্রত্যেকটা জিনিসে কিন্তু বরফ হয়ে গেছে। তাছাড়াও কিন্তু তোমাদের দেখালাম, ওটা আমার উপরের ফ্রিজ, যেটা একদম প্রথমে দেখালাম, সেই ফ্রিজটাও এই ফ্রিজটার নিচে কিন্তু প্রচণ্ড বরফ হয়ে গেছে। আমি সব বার করে নিয়েছি, বার করে নিয়ে দেখো নিচে কীভাবে বরফ হয়েছে। এই বরফ যাতে আর কখনো না হয়, ফ্রিজ থেকে জিনিস বার করতে যাতে আমার কোনো অসুবিধা না হয়, সেইখানে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ফ্রিজে একটা পাতা রেখেছিলাম, সেই পাতার জন্য আমার ফ্রিজটা ভীষণ নোংরা হয়েছে। আমি আজকে এটা ডিপ ক্লিনিং করবো জন্য আজকে তোমাদের এই টিপসটাও শেয়ার করে দিলাম। তো দেখো প্রথমে এই যে বরফ দেখতে পাচ্ছ ঢাই হয়েছিল, আমি প্রায় ঘন্টাখানেক ফ্রিজটা অফ করে রেখেছিলাম, তারপরে বরফ বার করে এই পরিস্থিতি হয়েছে। এইবার একটুখানি লবণ ছিটিয়ে আমি ফ্রিজটাকে একটু মুছে নেব, তারপরে পরিষ্কার করব। তারপরে কি করব তোমরা দেখতে থাকো এবং তারপরে তোমরা বুঝতে পারবে যে ফ্রিজে যদি এই টিপসটা তোমরা মেনে চলো, তাহলে ফ্রিজে যে বরফটা জমে এবং আমাদের যে কাজ করতে মানে ডিপ ফ্রিজ থেকে জিনিস বার করার সময় আমাদের অসুবিধা হয়, সেটা হবে না। প্রথমে একটা ডাস্টার দিয়ে ফ্রিজটা মুছিয়ে নিলাম। ডিপ ক্লিনিংয়ের আগে তোমাদের টিপসটা দেখাচ্ছি, এরপরে আমি ডিপ ক্লিনিং করব। জাস্ট এরকম অবস্থায় তো তোমাদের টিপসটা দেখানো যায় না, জাস্ট আমি একটা ডাস্টার দিয়ে মুছে নিলাম। এরপরে তোমরা কি করবে, ভালো করে মুছে নিয়ে ডিপ ক্লিনিং করার পরে তোমরা সমস্ত যা জিনিস আছে মানে খাবার দাবার, মাছ মাংস ডিপ ফ্রিজে যেগুলো রাখি বার করে তোমরা এর নিচে লবণ দিয়ে দেবে, একদম একটুখানি লবণ ছিটিয়ে হাত দিয়ে প্রেস করে দেবে। তারপরে তোমাদের এখানে যা খাবার দাবার, মাছ মাংস যা রাখবে মানে ডিপ ফ্রিজে যেগুলো রাখার জন্য, আমি জাস্ট তোমাদের বক্স দিয়ে দেখাচ্ছি, এরকম করে বক্সে করে তোমরা রেখে দেবে। তাহলে দেখবে যে বরফ হয়ে যাওয়ার পরে যে প্রবলেমে আমরা পড়েছিলাম সেই প্রবলেম আর হবে না, বরফ কিন্তু আর পড়বে না। আর বরফ পড়লেও এগুলোকে এভাবে আটকে রাখবে না। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবো। চলে যাব শেষ টিপসে।
আমরা যখন বেসিন খুব তাড়াতাড়ি সময় পরিষ্কার করি তখন আমরা অনেক সময় হারপিক দিয়ে পরিষ্কার করি। তো এই হারপিক দিয়ে পরিষ্কার করার সময় আমরা কি করি, হাত তো ডাইরেক্ট দেওয়া যায় না, প্রথমত হারপিক, দ্বিতীয়ত বেসিনে আমার একটু ঘেন্নাই করে, কারণ মেশিনে মুখ টুক ধুই আমরা। সেক্ষেত্রে কি করব, একটা ক্যারি প্যাক হাতের মধ্যে জড়িয়ে নেব, জড়িয়ে নিয়ে এটাকে জাস্ট পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দিলে আমাদের একসঙ্গে সব প্রবলেম সলভ। আমাদের হাতেও অ্যাসিডের কোনো দাগ লাগবে না, ঘেন্নারও ব্যাপার থাকবে না, আমাদের বেসিনটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কেমন লাগলো আজকের টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর পাশে থেকো, সঙ্গে থেকো। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই টাটা। এবার বেসিনটাকে ধুয়ে নেবো, চলো।